বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সকলকেই বাংলাদেশের করবিধি এই কোর্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই কোর্সের অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ের দিকে আছি আমরা। আজকে আমরা আয়ের যে খাতগুলো রয়েছে, তোমরা জানো আয়ের 20 ধারা অনুযায়ী যে 7টি খাত রয়েছে, এছাড়াও 24 ধারা অনুযায়ী আরো 3টি খাত রয়েছে। প্রত্যেকটি খাত সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে আয়গুলো ক্যালকুলেশন করতে হয়। তো আজকে আমরা আয়ের একটি খাত নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম বা কৃষি খাতে আয়। কৃষি খাতে আয় নির্ণয়, এটা ধারা 26 ও 27 অর্থাৎ আয়কর অধ্যাদেশের 26 এবং 27 ধারায় এই এগ্রিকালচার ইনকাম বা কৃষি খাতে আয় সম্পর্কে আলোচনা করা আছে। আমরা আজকে এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আজকে মেইনলি আমরা এই চ্যাপ্টারের কিছু থিওরি গুলো জানবো, তারপরে আমরা ম্যাথ ক্যালকুলেশন করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখব যে কৃষি খাতে আয় আসলে কি, বা কৃষি খাতে আয় বলতে আমরা কি বুঝি। মোট কথা আমরা বুঝি যে কৃষি কার্যের মাধ্যমে যে আয় অর্জিত হচ্ছে সেটা কৃষি খাতে আয়। কিন্তু আয়কর অধ্যাদেশ 1984 সালে কোন আয়গুলো কৃষি খাতে আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে আমাদের এখানে আলোকপাত করা আছে, বা সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানকার মোর দেন 80% লোকের ইনকাম আসে কৃষির উপর ডিপেন্ড করে। অর্থাৎ এদেশের মানুষের আয়ের মূল ভিত্তি বা মূল উৎস হচ্ছে কৃষি। আমরা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 1976 সাল অবধি এই কৃষি আয়কে ট্যাক্সেবল করা হয়নি, অর্থাৎ কৃষি আয়কে নন ট্যাক্সেবল রাখা হয়েছিল। কৃষি আয়ের উপর কোনো ট্যাক্স প্রদান করতে হতো না। সর্বপ্রথম অর্থ আইন 1976-এ কৃষি আয়কে আয়কর আইনের আওতায় করযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে 1976-এ। তবে বর্তমানেও যদি কোনো করদাতার শুধুমাত্র একটা খাতে ইনকাম থাকে, সেটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম বা কৃষি খাতে আয়, তাহলে তাকে আমাদের যে কর মানে সর্বনিম্ন সীমা রয়েছে বর্তমানে 3.5 লক্ষ টাকা, এটা ছাড়াও তাকে 2 লক্ষ টাকার উপর করমুক্ত বা অকরধার্য করা হয়েছে। অর্থাৎ কৃষি খাতে আয়, শুধুমাত্র কৃষি খাতে আয় থাকলে 2 লক্ষ টাকা পর্যন্ত অকরধার্য। এটা আয়কর অধ্যাদেশ এটা অর্থ আইন 2014-তে করা হয়েছে, অর্থ আইন 2014-তে। তো আয়কর অধ্যাদেশ 1984-তে আয়ের যে খাতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে কৃষি খাতে আয়। সাধারণত আমরা বুঝি যে কৃষিকার্যে ব্যবহৃত যে ভূমিগুলো রয়েছে সেই ভূমিগুলো থেকে প্রাপ্ত আয়। এখন ভূমিগুলো থেকে আমরা কিভাবে আয় পাবো? অবশ্যই সেই ভূমিগুলো আমাদের কর্ষণ করতে হবে বা আমাদের চাষাবাদ করতে হবে, সেখান থেকে ফসল বিক্রি করে আমরা আয় পেতে পারি। এছাড়াও ওই ভূমিগুলোর ওপর আমরা বিভিন্ন দালান ঘর নির্মাণ করে সেগুলোকে গুদামঘর হিসেবে ভাড়া দিয়ে আয় করতে পারি। এরকম বিভিন্ন কাজে কৃষি ভূমি ব্যবহার করে আমরা সেখানে ডেইরি ফার্ম করতে পারি, আমরা সেখানে গবাদি পশুর পালন করতে পারি, আমরা কৃষি ভূমিকে পুকুর কেটে মৎস্য চাষ করতে পারি। এই বিভিন্ন ধরনের ভাবে কৃষি জমি ব্যবহার করে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া বজায় রেখে আমরা যে আয়গুলো করে থাকি সেগুলোকে আমরা সাধারণত কৃষিকার্যে আয় হিসেবে অবহিত করে থাকি, বা সেগুলোকে আমরা কৃষিকাজে আয় বলে থাকি। আয়কর অধ্যাদেশ 1984-এর 26 এবং 27 ধারায় এটা সম্বন্ধে বিশেষভাবে আলোকপাত করা আছে। তবে 1984 সালের আয়কর যে অধ্যাদেশ, সেখানে 2-এর 1 ধারাতে কিছু আয় আছে যে কৃষি আয় তো হতেই হবে, কিন্তু কৃষি আয় হওয়ার জন্য আরো কিছু বৈশিষ্ট্য বা আরো কিছু ক্রাইটেরিয়া এখানে ঠিক করে দেওয়া হয়েছে, কিছু পরিধি দিয়ে দেওয়া হয়েছে যে এর বাইরে হলে সেগুলো কৃষি হবে না। এখানে বলছে যে কৃষি ভূমিকে অবশ্যই বাংলাদেশে অবস্থিত হবে এবং এই ভূমির ওপর কৃষি কার্য হতে হবে এবং তার ফলে আয় উদ্ধৃত হতে হবে। অর্থাৎ জমিটি বাংলাদেশে অবস্থিত হবে, তার উপর কৃষিকাজ সম্পাদিত হবে এবং সেখান থেকে আয় অর্জিত হবে। কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার জন্য যে সাধারণ প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়া হতে কৃষক যদি কোনো আয় করে তাহলে সেই আয়টাও কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে। কৃষক কর্তৃক ভূমি হতে উৎপন্ন যে ফসল, সেই ফসল বিক্রয় করে যদি আয় প্রাপ্ত হয় তাহলে সেই আয়টাও আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী কৃষি আয় বলে বিবেচিত হবে। কৃষি ভূমি অন্যকে ব্যবহার করার সত্ত্ব প্রদান থেকে আয়, অর্থাৎ আমরা যেটা বুঝি যে জমি বর্গা দিয়ে যে আয়,
আমরা আমাদের বিভিন্ন এলাকায় জমি বর্গা দেওয়া দেখেছি আমরা, অর্থাৎ নিজেরা চাষাবাদ না করে অন্য কাউকে চাষাবাদ করার জন্য বর্গা দিয়ে দিলাম, সেখান থেকে যদি আমার আয় হয় সেটাও কিন্তু কৃষি আয় বলেই বিবেচিত হবে। কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার প্রক্রিয়াকরণে ব্যবহৃত দালান হতে আয়। ধরো আমি আমার কৃষি পণ্যকে প্রক্রিয়াকরণ করব, অর্থাৎ কৃষি পণ্যকে বিভিন্ন রকম প্রক্রিয়াজাতকরণ করতে হয়। আজ ফর এক্সাম্পল সেটাকে মাড়াই করতে হয়, কখনো কখনো সংরক্ষণ করতে হয়। তো এই যে প্রক্রিয়াকরণে ব্যবহৃত যে দালান, সেই দালান থেকে যে আয়টা হয় সেটাও কিন্তু কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। কৃষি ভূমির ওপর অথবা তার সন্নিকটে অবস্থিত অথবা কৃষক কর্তৃক বাসস্থান ও গুদামঘর হিসেবে ব্যবহৃত গৃহ সম্পত্তির আয়। এখানে যেটা বলা হচ্ছে যে কৃষি ভূমি আমার যেখানে রয়েছে সেখানে যদি আমি কোনো গুদাম ঘর করে থাকি, কিংবা আমি যেখানে বসবাস করি আজ কৃষক, তার পাশে যদি কোনো গুদাম ঘর ব্যবহার করি, সেটা ভাড়া দিয়ে হতে পারে, ইনকাম করতে পারি, সেই ইনকামটাও কিন্তু কৃষি আয় হিসেবে মানে কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আয়কর অধ্যাদেশের 26 ধারা অনুযায়ী আরো কিছু আয় রয়েছে যেগুলোকে কৃষি আয় বলা হচ্ছে। প্রথমত, কৃষিকাজে ব্যবহৃত কলকাবজা ও যন্ত্রপাতি, এগুলোর হ্রাসকৃত মূল্য হতে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে যে লাভ হয় তা কৃষি আয় বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারিনি কথাটা হয়তো। আমাদের কৃষিকাজে আমরা আধুনিক যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি, ধরো আমি ভূমি কর্ষণ করার জন্য আমরা বর্তমানে যে মেশিনগুলো ব্যবহার করছি, যেটাকে আমরা অনেক সময় পাওয়ার টিলার বলে থাকি, আমরা ধান কাটা বা মাড়াইয়ের জন্য মেশিন ইউজ করছি, কিংবা আমরা ধরো যে বহন করার জন্য বিভিন্ন ধরনের যানবাহন ইউজ করছি। এই যে যন্ত্রপাতি বা কলকাবজাগুলো, এই যন্ত্রপাতি বা কলকাবজাগুলো হ্রাসকৃত মূল্য বলতে তোমরা বোঝো অপচয় বাদ দেওয়ার পরে যে মূল্যটা, সেই মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ যেখানে মূলধনী লাভ হয়, এই সম্পত্তিগুলো বিক্রি করে যদি কোনো লাভ আসে, তাহলে সেই লাভটা কৃষি আয় বলে বিবেচিত হবে। অর্থাৎ আমি ধরো একটা মেশিন ক্রয় করেছিলাম, ধান মাড়াইয়ের একটা মেশিন ক্রয় করেছিলাম, সেটা 5 বছর ব্যবহার করলাম, করে বর্তমানে এটার অবচিত মূল্য, মানে তোমরা যেটা বোঝো মানে আমাদের ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পরে যে অবচিত মূল্য, সেই মূল্য থেকে যদি আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে আমাদের লাভ হবে, আর এই লাভটা কৃষি আয় বলে বিবেচিত হবে। কৃষিকাজে ব্যবহৃত কলকাবজা ও যন্ত্রপাতির ধ্বংস বা বাতিল হলে এর জন্য বীমা গ্রহণ করা হয়ে থাকলে বীমা কোম্পানি থেকে প্রাপ্ত অর্থ ও কলকাবজা বা যন্ত্রপাতির হ্রাসকৃত মূল্যের অধিক হলে ওই পার্থক্যটুকু কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। এটাও প্রায় সেম ধরনের কথা বলছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে যন্ত্রপাতি বা কলকাবজাটা কৃষিকার্যে ব্যবহার করছি সেটার জন্য ধরো আমাদের বীমা করা আছে। এখন আমাদের কলকাবজা বা যন্ত্রপাতিটা যখন নষ্ট হলো তখন সেটার অবচিত মূল্য যতটুকু, তার চেয়ে যদি আমরা বীমা দাবি আমাদের বেশি হয়, অর্থাৎ বীমা কোম্পানির কাছ থেকে আমরা বেশি অর্থ পেয়ে থাকি, তাহলে যে পার্থক্যটুকু আমাদের লাভ হচ্ছে, মানে যেটুকু আমাদের লাভ হচ্ছে সেটা কৃষিকাজে আয় হিসেবে বিবেচিত হবে। এখানে আরো একটা কথা বলছে, চা বাগান বা রাবার চাষ, এর 60% কৃষি আয়। চা বাগান বা রাবার চাষ, এগুলোর 60% কৃষি আয়। তোমরা জানো চা বাগান থেকে সরাসরি আমরা চা বিক্রি করতে পারি না, সেটা প্রসেস করতে হয়, তারপরে ব্যবসার। তো এই 60% আমরা কৃষিকাজে বলি, আর 40% যেটা থাকে সেটাকে আমরা বলি ব্যবসা ও পেশাগত ইনকাম। আবার রাবার চাষের ক্ষেত্রেও একই কথা। চিনি এবং তামাক শিল্পে ব্যবহৃত কাঁচামালের মূল্য কৃষি আয়, অর্থাৎ চিনির ক্ষেত্রে আমরা ইক্ষু, আর তামাকের ক্ষেত্রে মানে সিগারেট শিল্প বা আমাদের যেটা তামাক বোঝো তোমরা, সেই তামাকের যে বাজার মূল্য, অর্থাৎ র মেটেরিয়াল যেটা ইউজ হয়, চিনি শিল্পে র মেটেরিয়াল হিসেবে ইক্ষু ইউজ হয়, তামাক শিল্পে র মেটেরিয়াল হিসেবে তামাক ইউজ হয়। এই চিনি এবং তামাকের যে বিক্রয় মূল্য সেটা কিন্তু কৃষি আয়। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কৃষি আয় আসলে কি। এরপরে আমরা কৃষি আয়ের ডেফিনেশন তো দেখলাম যে আয়কর অধ্যাদেশে এগুলোকে কৃষি আয় বলা হচ্ছে। নেক্সট আমরা আলোচনা করব কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো। প্রথমেই বলছে যে এর অবস্থান। তোমরা বুঝতে পারছো যে কৃষি ভূমি বা যে জায়গা থেকে আমরা ফসল উৎপাদিত হবে এবং বিক্রয় করে আমাদের লাভ হবে, সেটা অবশ্যই বাংলাদেশে অবস্থিত হতে হবে। এখানে বলছে যে কৃষি আয় অবশ্যই বাংলাদেশে অবস্থিত ভূমি হতে অর্জিত হতে হবে। দেশের বাইরে অবস্থিত কোনো ভূমি হতে অর্জিত ইনকাম কিন্তু কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে কৃষিজাত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বিক্রয়লব্ধ আয় বাজারজাতকরণের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেও যদি কোনো আয় হয় তাহলেও সেটা কিন্তু কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে, একটু আগে আমরা বলেছি। এছাড়াও কৃষি খাতে আয়ের ক্ষেত্রে আমরা সাধারণত ফসল বিক্রয় করেই আয় করে থাকি, অবশ্যই ফসল বিক্রি থেকে প্রাপ্ত আয় হতে হবে। বাজারজাতকরণ, যেটা আমি একটু আগেই বললাম, যে স্বাভাবিক যে প্রক্রিয়া, বাজারজাতকরণের স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ কৃষি জমি থেকে ধরো আমি গম উৎপাদন করলাম, সেই গম তো সরাসরি আমাদের মানে অনেক সময় যে ওইখানেই আমাদের কৃষিভূমির কাছেই একজন ক্রেতা চলে আসবে, ঠিক সেরকম হয় না। আমাদের বাজারজাতকরণ একটা প্রক্রিয়া রয়েছে, সেই মানে আমাকে নির্দিষ্ট পাইকারের কাছে বা নির্দিষ্ট স্থানে বাজারে নিয়ে যেতে হয়। আর এই পণ্যগুলো বহন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রসেস প্রয়োজন হয়, বিভিন্ন লোকবল প্রয়োজন হয়, তারপরে আমাদের যানবাহন প্রয়োজন হয়। বা মোট কথা বাজারজাতকরণ বলতে মার্কেটিং তো তোমরা বুঝো। মার্কেটিং এর শুরু হচ্ছে কোথা থেকে? মার্কেটিং এর শুরু হচ্ছে তোমার উৎপাদন থেকে শুরু করে বায়ার মানে ক্রেতা স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমারের সন্তুষ্টি অর্জন পর্যন্ত যে কার্যক্রম, সেটা কিন্তু মার্কেটিং বা বাজারজাতকরণ। তো এই যে বাজারজাতকরণ অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তা সন্তুষ্টকরণ পর্যন্ত যে কাজটা, এই কাজ যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো আয় অর্জিত হয় তাহলে সেটা কৃষি আয় বলে বিবেচিত হবে। বর্গা হতে আয়, একটু আগে আমরা বলেছি, আসলে আমরা আগে যে কথাগুলো বললাম, যেটা আয়কর অধ্যাদেশ 2-1 ধারায় আলোচনা করা আছে, ওখানেই কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া আছে। বর্গা বলতে আমরা বুঝি আমাদের নিজস্ব ভূমি আমরা যদি নিজে চাষাবাদ না করে অন্যকে দিয়ে থাকি তাহলে সেটাকে বর্গা বলা হয়। সেখান থেকে যদি আমাদের কোনো ইনকাম হয় তাহলে সে আয়টাও কৃষি আয়। এখানে বলছে কৃষি এবং অকৃষি আয়। আংশিক কৃষি এবং আংশিক অকৃষি কার্য সংশ্লিষ্ট আয় কার্যক্ষেত্রে কিন্তু কৃষি আয় বলে গণ্য হবে। এটা 26-2 এবং 3 ধারায় বলা আছে। আয়কর অধ্যাদেশ 1984 এর 26-2 এবং 3 ধারাতে বলা আছে যে কিছু আংশিক কৃষি এবং আংশিক অকৃষি আয়, যেটাও কিন্তু কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। নেক্সট বলছে নগদ বা পণ্য। কৃষি আয় যে সবসময় নগদ আকারে হবে তা কিন্তু না, কখনো কখনো কিন্তু পণ্য আকারেও হতে পারে। এছাড়াও আমরা একটু আগে যে দেখেছি যে কৃষি কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলোর বিক্রি মূল্য যদি বেশি হয় তাহলে সেই আয়, বিমাকৃত মূল্য যদি বেশি হয় তাহলে সে আয়, এই প্রত্যেকটা আয় কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব কৃষি আয়ের শ্রেণী বিভাগ। এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ, এটা জানলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা শ্রেণী বিভাগটা ডিটেলসে দেখব। আমরা প্রথমে নিয়ে নিই, তারপরে আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, এই যে আয়কর অধ্যাদেশ 1984 এর 26 ধারার বিধান অনুযায়ী, 26 ধারার বিধান অনুযায়ী অর্থাৎ আয়কর অধ্যাদেশ 1984 এর 26 ধারা অনুযায়ী কৃষি আয়কে প্রথমত 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। একটা বলছে আংশিক কৃষি আয়, একটা বলছে সম্পূর্ণ কৃষি আয়, আর একটা বলছে অন্য অন্য কৃষি আয়। আংশিক কৃষি আয়, সম্পূর্ণ কৃষি আয় এবং অন্য অন্য কৃষি আয়। এই যে আংশিক কৃষি আয়, এই আংশিক কৃষি আয়টা নিয়ে আমি কথা বলবো। এই আংশিক কৃষি আয় জানলে তোমাদের 2টা খাতে আয় গণনাতে সুবিধা হবে। একটা হচ্ছে তোমাদের কৃষি খাত, আর একটা হচ্ছে তোমাদের ব্যবসা এবং পেশা খাত। এখানে প্রথমেই রাবারের কথায় আমরা আসি। এই রাবার যে চাষাবাদ হচ্ছে সেটা কিন্তু কৃষি ভূমিতে চাষাবাদ হচ্ছে। এখন এই রাবার চাষের 60%, মানে রাবার চাষের যে ইনকাম সেখান থেকে 60% হবে কৃষি, আর 40% হবে অকৃষি আয় বা ব্যবসা পেশা খাতে আয়, অর্থাৎ ব্যবসা খাতে আয়। একইভাবে চা বাগানের যে ইনকাম, চা বাগান থেকে যে ইনকাম হবে সেই ইনকামের 60% হবে কৃষি খাতে আয়, 40% হবে ব্যবসা খাতে আয়। আরেকটা আছে চিনি ও তামাক শিল্পের আয়। প্রিয় শিক্ষার্থী, তামাক শিল্প, এখানে তামাকের বাজার মূল্য যেটা সেটা হবে কৃষি আয়, তামাকের বাজার মূল্য যেটা সেটা হবে কৃষি আয়। কিন্তু সিগারেটের যে বাজার মূল্য, এই সিগারেটের যে বাজার মূল্য, তাহলে সিগারেট এবং তামাক থেকে কি তৈরি হচ্ছে? সিগারেট তৈরি হচ্ছে। তাহলে এই সিগারেট এবং তামাকের বাজার মূল্যের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হবে কি? ব্যবসা খাতে আয়।
ধরো আমি তামাক উৎপাদন করেছি, আমার তামাকের মূল্য পেলাম আমি 1,00,000 টাকা। ওই তামাক প্রসেসিং করে সিগারেট তৈরি হয়ে সেটার বাজার মূল্য দাঁড়ালো 2,00,000 টাকা। তাহলে প্রথম 1,00,000 যেটা তামাকের বাজার মূল্য সেটা কিন্তু হবে কৃষি আয়। আর সিগারেটের বাজার মূল্য কিন্তু 2,00,000 টাকা। তাহলে 2,00,000 টাকা কিন্তু ব্যবসা পেশা খাতে আয় হবে না। এখান থেকে 1,00,000 টাকা তো আমরা তামাকের আয় হিসাবে কৃষি খাতে দিয়েই দিয়েছি, বাদ বাকি যে 1,00,000 টাকা থাকলো সেটা হবে তোমার ব্যবসা খাতে আয়। একইভাবে চিনির ক্ষেত্রেও তাই। আমরা ধরো ইক্ষুর বাজার মূল্য আমার 1,00,000 টাকা, আর ইক্ষু প্রসেসিং করে আমরা ইক্ষু বা কুসুর যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি, সেটা প্রসেসিং করে আমরা চিনি তৈরি করলাম, চিনির বাজার মূল্য পেলাম 2,00,000 টাকা। তাহলে প্রথম 1,00,000 টাকা যেটা চিনি ইক্ষুর বাজার মূল্য বা কুসুরের বাজার মূল্য, সেটা হচ্ছে আমাদের কৃষি আয়। আর চিনির বাজার মূল্য যে 2,00,000 টাকা পেলাম, সেখান থেকে ইক্ষুর বাজার মূল্য বাদ দিয়ে অবশিষ্ট যে 1,00,000 টাকা থাকলো সেটা আমাদের ব্যবসা খাতে আয়। তাহলে চিনি এবং ইক্ষুর বাজার মূল্যের যে পার্থক্য, সেই পার্থক্যটুকু ব্যবসা খাতে আয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সম্পূর্ণ কৃষি আয়। আয়কর দেশের বিভিন্ন ধারায় যে আমরা আয়গুলো দেখলাম, সেই আয়গুলো সম্পূর্ণ কৃষি আয়, যেগুলো আমরা একটু আগে দেখেছি যে বাংলাদেশে অবস্থিত কৃষিভূমি হতে অর্জিত আয়, তারপর কৃষিকাজে যে যন্ত্রপাতিগুলো ইউজ হয় সেই যন্ত্রপাতি থেকে প্রাপ্ত আয়, মানে যন্ত্রপাতি বিক্রি থেকে প্রাপ্ত আয়। নেক্সট আমরা বলেছি বিমার ক্ষতিপূরণ থেকে যদি কোনো আয় হয়ে থাকে তাহলে সেগুলো সম্পূর্ণ কৃষি আয়। অন্যান্য আয়, অন্যান্য কৃষি আয় বা আদার এগ্রিকালচার ইনকাম বলছে। এই আদার এগ্রিকালচার ইনকাম নিয়ে একটু কথা বলবো প্রিয় শিক্ষার্থী। ফুল ফল ভোজ্য দ্রব্যের আয়। ফুল ফলের চাষ, আমরা বর্তমানে এটা আমাদের ব্যাপক হারে বেড়েছে, আমরা অনেক শৌখিন হয়ে গেছি। আমরা আমাদের যেমন ধান গম আমাদের কি বলবো ক্ষুধা নিবারণের দরকার, তেমন মনের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু আমরা বর্তমানে ফুল চাষ করছি। ফলও আমাদের প্রয়োজন, পুষ্টির প্রয়োজনে আমরা ফল চাষ করি। তো ফল ফুল বা ভোজ্য যে সকল দ্রব্য রয়েছে, এই প্রত্যেকটা দ্রব্য আমরা যদি ঘাসও চাষ করি, আর সেটা যদি আমাদের কৃষিকাজের জন্য বা এই ঘাস ধরো চারণভূমি হিসেবে ইউজ হয়। চারণভূমি মানে তোমরা যেটা আমি বোঝাতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, ধরো আমার কিছু জমি পড়ে আছে, সেই জমিগুলোতে হয়তো খুব ভালো ফসল হয় না, কিন্তু ওখানে তুমি যদি ঘাস চাষ করো আর সেখানে কিছু গবাদি পশু সেই ঘাসগুলো খায়, আর গবাদি পশুর মালিকের কাছ থেকে তুমি যদি শর্ত সাপেক্ষে কিছু ইনকাম করতে পারো, তাহলে সেটাকে আমরা বলি চারণভূমি থেকে আয়। অর্থাৎ যেই ভূমিতে গবাদি পশুগুলো চারিত হচ্ছে সেখান থেকে যদি ইনকাম হয় তাহলে যে আয়টা হচ্ছে সেটা হচ্ছে চারণভূমি থেকে আয়। তো ফুল ফল চাষ বা নার্সারি, বর্তমানে আমরা দেখেছি অনেক নার্সারি হয়েছে, যে নার্সারিগুলো আমাদের কৃষি জমির ওপরই অবস্থিত এবং সেখান থেকে আমাদের ইনকাম হচ্ছে। এছাড়াও আমাদের ধরো কি বললাম আমি, চারণভূমি। চারণভূমিটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। চারণভূমি মানে যেই ভূমিগুলো পড়ে থাকে যেখানে ঘাস চাষ করা হয় এবং সেই ঘাসগুলোতে অন্যের গবাদি পশু চারিত হয়, মানে অন্যের গবাদি পশু সেই ঘাসগুলো খাচ্ছে, তার বিনিময়ে যিনি গবাদি পশুর মালিক তার কাছ থেকে আমি কিছু ইনকাম করছি, এরকম ধরনের ইনকাম। এই ধরনের ইনকামগুলো কিন্তু অন্য অন্য কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ফলের মধ্যে যেমন আমরা আম জাম কাঁঠাল লিচু সুপারি নারকেল খেজুর স্ট্রবেরি, তারপরে আমরা বর্তমানে কি অনেক অনেক ধরনের ফল রয়েছে, আধুনিক বিভিন্ন ধরনের ফল চাষ করছি। এই ধরনের যদি ফল চাষ করি, আমরা যদি ঔষধি গাছও চাষ করি, সেটাও কিন্তু অন্য অন্য কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আমরা যদি কৃষিকাজের মাধ্যমে মানে কৃষি কাজে যে ব্যবহৃত যে মাটিটা হয়, সেই মাটিতে যদি অন্য কোনো ভোগ্যদ্রব্য বা অন্য কোনো পুষ্টিকর খাদ্য তৈরি করি, বা যে কোনো খাদ্য যে কোনো দ্রব্য তৈরি করি আর সেটা থেকে যদি আয় হয়, মোট কথা আমাদের যে কৃষিভূমি সেখানে যদি আমরা যে কোনো ধরনের দ্রব্যই উৎপাদন করি না কেন, সেখান থেকে যদি ইনকাম হয় তাহলে সেগুলো আমাদের অন্যান্য কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আমরা যদি কৃষিভূমিকে ইজারা দিয়ে দিই বা বর্গা দিয়ে দিই, সেই বর্গা চাষের আয়টাও কিন্তু আমাদের অন্যান্য কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা কৃষি আয়ের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটা বোঝাতে সক্ষম হয়েছি। নেক্সট আমরা বিশেষ কিছু কৃষি আয় দেখব। এছাড়াও কিছু কৃষি আয় রয়েছে। দেখো, কৃষিভূমি হতে কৃষি কাজের মাধ্যমে অর্জিত আয়, এটা তো কৃষি আয় হিসেবে অবশ্যই হবে। ফসল বিক্রয় হতে আয়, এটা তো হবে। কৃষি পণ্য বাজারজাতকরণের আয়, কৃষি জমির উপর সন্নিকটে অবস্থিত দালান হতে আয়, চারণ ভূমির ভাড়া হতে আয়, যেটা একটু আগে বলেছি, বর্গা চাষে আয়,
কৃষি সমবায় সমিতি হতে আয়। কৃষি সমবায় সমিতি, আমাদের যদি কৃষি সমবায় সমিতি থাকে আর সেটার থেকে যদি ইনকাম হয় সেটাও কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। খামারের উৎপন্ন ফসল বা অন্যান্য দ্রব্যাদি বিক্রয়জনিত আয়। খামার, আমরা যদি কৃষি ভূমি ব্যবহার করি, যদি কোনো খামার করি, কোনো গবাদি পশুর জন্য খামার করি বা কোনো ডেইরি ফার্ম করি বা কোনো পুকুর করি, সেখান থেকে উৎপন্ন ফসল বা অন্যান্য দ্রব্যাদি বিক্রয়জনিত যে আয় সেটাও কিন্তু কৃষি আয়। তাল এবং খেজুর গাছের রস বিক্রিজনিত আয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের এমনও অনেক এলাকা রয়েছে যেখানকার মানুষের মূল ইনকাম হচ্ছে খেজুর গাছের রস, যেটা শীতকালেও পাওয়া যায়, এই রস বিক্রি। তো খেজুর গাছগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষি ভূমির ওপরই থাকে এবং খেজুর গাছ, আমাদের দেশের যে খেজুর, সেখান থেকে মেইনলি যে ইনকামটা হয় সেটা হচ্ছে তোমার রসের। রস থেকে কি তৈরি হয়? গুড় তৈরি হয়। আমাদের অনেক এলাকা রয়েছে যে এলাকার লোকজনের প্রধান কাজই হচ্ছে এই খেজুরের রস কালেক্ট করা এবং সেখান থেকে গুড় তৈরি করা। তো এবং তাল ও খেজুর গাছের রস থেকে যদি বিক্রয়জনিত কোনো আয় হয় সেটাও কিন্তু কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। নেক্সট যেটা বলছে যে কৃষি জমি ইজারা দানের মাধ্যমে যে প্রাপ্ত আয় সেটাও হবে। ফল বা ফুলের চাষের আয়, ঔষধি গাছ থেকে প্রাপ্ত হয়, মৌচাক বা মধু বিক্রয় থেকে প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বর্তমানে ফুল চাষ যেমন জনপ্রিয় হয়েছে, ঠিক তেমনি ফুল চাষের সাথে সমন্বিত একটা চাষ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। যে আমি হয়তো 10 একর জমিতে ফুল চাষ করেছি, ঠিক সেই জমির পাশেই বিভিন্ন জায়গাতে আমি মধু সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের মৌচাক, কৃত্রিম মৌচাক, যেটাকে একটা বক্স আকারে আমরা উপস্থাপন করতে পারি, এই কৃত্রিম মৌচাকগুলো, ছোট ছোট মৌমাছি, ওই মৌচাকগুলোর জন্য আমরা রাখছি এবং মৌমাছিগুলো আমাদের যেই কি বলবো উৎপাদিত ফুল থেকে মধু সংগ্রহ করছে। তো এরকম যদি কোনো মৌচাক বা মধু বিক্রয় থেকে প্রাপ্ত আয় হয় তাহলে সেটা কৃষি আয় হবে। তবে এখানে আমি একটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী, মধু যদি আমরা প্রাকৃতিকভাবে জন্মানো কোনো মৌচাক, যেটা প্রাকৃতিকভাবে মানে হয়, যেটাতে আমি কোনো কন্ট্রিবিউট করিনি বা আমার কোনো কন্ট্রিবিউশন নেই, সেরকম থেকে মধু বিক্রি হলে সেটা আবার অন্য খাতে আয়ে চলে যাবে। ডেইরি ফার্মের আয়, বর্তমানে ডেইরি ফার্ম খুবই জনপ্রিয় একটা ফার্ম বা জনপ্রিয়, আমাদের অনেক উদ্যোক্তা, আমাদের অনেক ইয়াং জেনারেশন এগুলোর মধ্যে ঢুকে গেছে। তো এই যে ডেইরি ফার্মের আয়, এটাও কিন্তু আমাদের কৃষি আয়ের মধ্যেই বিবেচিত হবে। অর্থাৎ আমরা কৃষি ভূমির ওপর আমরা ফার্মটা তৈরি করেছি এবং এই কাজটাকে কৃষিকাজের অন্তর্ভুক্তই করা হচ্ছে। হাঁস মুরগির খামারের আয়, আমরা হাঁস মুরগির যদি খামার করে থাকি সেই আয়টাও আমাদের কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যদি মৎস্য চাষ করি, আমাদের সেই মৎস্য চাষটাও কিন্তু মানে আমরা যদি নিজেরা পরিশ্রম করে মৎস্য চাষ করি, সেই মৎস্য চাষও কিন্তু কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, পদ্মা নদীতে যারা ইলিশ মাছ ধরে আনছে বা যে সকল জেলেরা, তাদের ইনকামটা কিন্তু আবার অন্যরকম, অন্য খাতে আয় হিসেবে বিবেচিত হবে, কারণ সেই মাছটা চাষাবাদ করার জন্য বা সেই মাছটা উৎপাদন করার জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না বা আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, ওটা ন্যাচারালি বা প্রাকৃতিক প্রদত্ত সম্পদ। ওই প্রাকৃতিক প্রদত্ত সম্পদ থেকে যদি আমরা আয় করি, সেই আয়টা আবার অন্য খাতে আয় হিসেবে বিবেচিত হবে। কতিপয় অকৃষি আয় রয়েছে, অর্থাৎ এই আয়গুলোকে অকৃষি আয় বলছি বা কৃষি আয়ের অন্তর্ভুক্ত নয় বলছি। লবণ চাষের আয়, তোমরা জানো আমাদের সামুদ্রিক যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে লবণ চাষ করা হয়, এই লবণ চাষের যে আয়টা সেটা কিন্তু আবার অকৃষি আয়। বিনা চাষে বা স্বেচ্ছায় জন্মানো কাঠ বা ফসল বিক্রিজনিত আয়, যেই কাঠগুলো আমরা বিক্রয় করছি সেই কাঠগুলো যদি আমরা চাষাবাদ না করি, সেগুলো যদি ন্যাচারালি জন্মায়, অর্থাৎ ধরো সুন্দরবন থেকে আমি যদি কিছু কাঠ সংগ্রহ করি, সেগুলো থেকে যদি আমি ইনকাম করি, তাহলে সেই ইনকাম থেকে যে আয় সেটা কিন্তু কৃষি আয়ের অন্তর্ভুক্ত নয়। প্রজা কর্তৃক প্রাপ্ত নজরানা বাবদ আয়, এটা আগের যুগে ছিল রাজা প্রজাদের ক্ষেত্রে, বর্তমানে প্রজা কর্তৃক প্রাপ্ত নজরানা কথাটা আমরা অনেকেই বুঝতে পারবো না, আমরা খাজনা বলতে পারি। বকেয়া ভাড়ার সুদ আদায়, অর্থাৎ আমরা যে দালান ঘরগুলো ভাড়া দিয়েছি সেটার থেকে যদি সুদ আদায় করি। খনি হতে প্রাপ্ত আয়, পাথর বা বালি বিক্রয় হতে আয়, খেয়াঘাট বা বাজার ইত্যাদি থেকে আয়। খেয়াঘাট বা বাজার, এই যে জিনিসটা, এখানে খেয়াঘাট বলতে আমরা যেটা বুঝি, ধরো নদী, আমাদের নৌকাতে যে চলাচল করা হয় সেখানে যে নদী রয়েছে, নদীর যে জায়গাটাতে
ঘাট তৈরি করা হয়, যেখানে নৌকা বাঁধার জায়গা রয়েছে, লোকজন এপার থেকে ওপার পারাপারের ক্ষেত্রে যে জায়গাটাকে ইউজ করে ওইটাকে খেয়াঘাট বলা হয়। তোমরা জেনে থাকো যে ওই খেয়াঘাটটা অনেক সময় ইজারা দেওয়া হয় বা অনেকে ডাকের মাধ্যমে ওটা কিনে নেয়। ওই জায়গাটা থেকে একটা ইনকাম আসে, সেই ইনকামের আয়, এগুলো সাধারণত অকৃষি আয়। বাজার, আমরা যদি একটা বাজার সৃষ্টি করি, বাজার থেকে তো অনেক ইনকাম হয় তোমরা জানো। ইট তৈরির জন্য যদি আমরা মাটি বা বালি বিক্রয় করি, সেই মাটি বা বালি বিক্রয় থেকে প্রাপ্ত আয়, এই ধরনের আয়গুলো অকৃষি আয়। সেচের জন্য যদি আমরা পানি সরবরাহের আয় করি বা সেচের জন্য যদি আমরা পানি দিয়ে থাকি, সেই আয় থেকে আয়। অন্যান্য কৃষকের নিকট থেকে ক্রয়কৃত ফসল বিক্রয় করি এবং সেখান থেকে যদি আয় করি, অর্থাৎ আমি একজন কৃষক আরেকজন কৃষকের কাছ থেকে কোনো ফসল ক্রয় করে নিলাম, সেটা বিক্রি করে যদি আয় করি, তাহলে সেটা অকৃষি আয়। গুদাম ঘর, কারখানা ইত্যাদির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি হতে আয়। কৃষি ম্যানেজার হিসেবে প্রাপ্ত বেতন, ভূমির খাজনা হতে প্রাপ্ত আয়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু অকৃষি আয়। এবারে আমাদের অঙ্ক করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ অঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আয়, আয়ের খাত। এই প্রত্যেকটা আয়ের খাত থেকে আমরা আয়গুলো নিয়ে নিব। অর্থাৎ প্রথমে আমরা নিব বিভিন্ন ধরনের ফসল বিক্রি থেকে আয়, তারপরে আমরা আংশিক কৃষি বা অকৃষি বা আমাদের সম্পূর্ণ কৃষি বা অন্যান্য কৃষি, এই প্রত্যেকটা খাতের আয়কে যোগ করার ফলে আমরা টোটাল কৃষি আয় পাবো। এই কৃষি আয় থেকে আমরা কিছু খরচ রয়েছে আমাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যে খরচগুলো, এই খরচগুলো আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে আমরা নেট কৃষি আয় পাবো। তো আয়কর অধ্যাদেশ 1984 এর 27 ধারাতে এই অনুমোদনযোগ্য খরচগুলো সম্পর্কে বলা আছে, অর্থাৎ যেই খরচগুলো কৃষি আয় গণনায় বিবেচনা করা হয়, অর্থাৎ কৃষি আয় গণনায় বাদ দেওয়া হয়। প্রথমেই বলছে ভূমির বা জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর। তোমরা জানো প্রত্যেকটা ভূমি বা জমির খাজনা সরকারকে প্রদান করতে হয়। এই জমি বা ভূমির যে খাজনাটা, এই খাজনাটা কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত, অর্থাৎ কৃষি আয় ক্যালকুলেশন করার সময় এই খাজনাটা আমরা বাদ দিয়ে দেখাবো। স্থানীয় কর বা অভিকর, ওই ভূমির উপর যদি স্থানীয় কোনো কর দিতে হয়, যদি কোনো পৌর কর থাকে, সিটি কর্পোরেশনের কোনো কর থাকে, তাহলে সেটাও বাদ দিতে হবে। কৃষি যন্ত্রপাতির মেরামত এবং সংরক্ষণ খরচ, আমাদের যে কৃষি যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করছি, সেই যন্ত্রপাতিগুলোর মেরামত খরচ বা সংরক্ষণ যে খরচ রয়েছে, সেই খরচগুলোও কিন্তু আমাদের অনুমোদনযোগ্য খরচ। স্বাভাবিক প্রক্রিয়াকরণ খরচ, এই স্বাভাবিক প্রক্রিয়াকরণ খরচ বলতে বিভিন্ন ধরনের খরচ আমরা যেটা বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে উৎপাদিত ফসল বাজারজাতকরণ করার জন্য সাধারণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে খরচ হয়, এটা 27-এর যে অর্থাৎ আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 27-এর 2-এর সি ধারাতে বলা আছে, ভূমিকর্ষণ এবং পশুপালন ব্যয়, ভূমিকর্ষণ ও পশুপালন ব্যয় এবং পরিবহন খরচ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা না জানলে তোমাদের অঙ্কই হবে না। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ কৃষকই তাদের কৃষি কাজের ক্ষেত্রে হিসাবের খাতা রাখে না। তারা যখন কৃষি কাজ করে, তারা হিসাব করে কাজ করে না। আজকে কত টাকার ভূমিকর্ষণ করলো, কিংবা কত টাকার পরিবহন করলো, বা কত টাকার যন্ত্রপাতি মেরামত করলো, এগুলোর কোনো খরচ একজন কৃষকের কাছে থাকে না। স্বাভাবিক কথা এটা। এজন্যই আয়কর অধ্যাদেশ যেটা বলছে যে এই যে 3 থেকে 6, প্রিয় শিক্ষার্থী, 3 থেকে 6, কৃষি যন্ত্রপাতির মেরামত, স্বাভাবিক প্রক্রিয়া খরচ, ভূমিকর্ষণ এবং পশুপালন ব্যয় এবং পরিবহন খরচ, এই 4টা খরচের সম্মিলিত রূপকে আমরা বলছি উৎপাদন ব্যয়। এই 4টা খরচের সম্মিলিত রূপকে আমরা বলছি উৎপাদন ব্যয়। এই ব্যয়গুলোর ক্ষেত্রে যদি কৃষক সঠিক হিসাব সংরক্ষণ না করে, তাহলে ফসল বিক্রয়ের 60% অনুমোদন দেওয়া হয়ে থাকে। অর্থাৎ ধরো একজন কৃষক ফসল বিক্রি করেছে 1 লক্ষ টাকার, তিনি কোনো হিসাবের খাতা সংরক্ষণ করেননি, মানে তার কাছে কোনো হিসাব নেই, তাহলে প্রথমে 1 লক্ষ টাকা থেকে দিব যে ফসল বিক্রয়ের ইনকাম 1 লক্ষ টাকা মাইনাস উৎপাদন খরচ 60%, উৎপাদন খরচ 60%, অর্থাৎ 40,000 টাকা প্রথমেই তার হয়ে গেল। তারপরে আরো যদি কিছু থাকে, আমাদের আরো যে ভূমির খাজনা, স্থানীয় কর বা এগুলো যদি থাকে, এগুলো বাদ দিয়ে দিব। তবে এই 4টার সম্মিলিত রূপকে আমরা বলবো উৎপাদন খরচ। এই 4টা খরচ তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থী। তোমাদের যখন অঙ্ক দেওয়া হবে, তখন এই অঙ্কের মধ্যে যদি 4টা খরচ দেওয়াও থাকে, আর যদি বলে যে কৃষক হিসাবের খাতা সংরক্ষণ করেন নাই, তাহলে এই 4টা খরচের অ্যামাউন্ট যাই থাক না কেন, সেটা আমাদের কাছে ডন ম্যাটার, সেটা আমরা ম্যাটার করে না। আমরা এই 4টার সম্মিলিত রূপকে 60% হিসেবে বিবেচনা করব এবং নাম দিব উৎপাদন ব্যয়।
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা যদি তোমরা জানো তাহলে তোমাদের অঙ্ক করা 90% সহজ হয়ে যাবে। এছাড়াও আরো কিছু খরচ রয়েছে প্রিয় শিক্ষার্থী। বীমার কিস্তি, সম্পত্তির রক্ষণাবেক্ষণ খরচ, সেচ প্রকল্পের খরচ, সম্পত্তির অবচয় যেটা অনুমোদিত হারে, এখানে হার একটা দেওয়া আছে, পাকা দেওয়াল পাকা কূপ 5%, যন্ত্রপাতি কলকব্জা 10%, সাধারণ যন্ত্রপাতি 10%, দালান খুচরা হালকা যন্ত্রপাতি 15%, কাঁচা দালান দেশীয় গরুর গাড়ি 20%, পাওয়ার পাম্প 20%, ট্রাক্টর 20%, ক্ষুদ্র, এগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এছাড়াও আরেকটা জিনিস দেওয়া আছে, বন্ধকি ঋণের সুদ। বন্ধকি ঋণের সুদ, আমাদের যদি বন্ধকি ঋণ থাকে সেই ঋণের সুদটাও কিন্তু এবং মানে এখানে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত, এবং ঋণকৃত মূলধনের সুদ, বন্ধকি ঋণের সুদ এবং ঋণকৃত মূলধনের সুদ। বন্ধকি ঋণ বলতে আমরা যদি কোনো জামানত রেখে ঋণ নিয়ে থাকি সেটা, সম্পত্তি হস্তান্তরজনিত ক্ষতি, সম্পত্তির যদি মালিকানা হস্তান্তর হয় আর যেটা যদি ক্ষতি হয় সেই ক্ষতিটাও কিন্তু অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। মুনাফা জাতীয় খরচ, উন্নয়ন ব্যয়, নতুন এলাকা চাষের আওতায় আনার জন্য ব্যয়। ধরো আমাদের কিছু চর জাগলো নদীর পাড়ে, সেটাকে আমরা উন্নয়ন করলাম, একটু উঁচু করলাম, বাঁধলাম, সেখানে আমরা ফসল উৎপাদন করব, সেই যে নতুন এলাকাটাকে উন্নয়ন বা চাষের আওতায় আনার জন্য যে উন্নয়ন ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু অনুমোদিত খরচ। এই অনুমোদিত খরচের মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদেরকে বলছি, এই চারটা মনে রাখতে হবে যে এই চারটার সম্মিলিত রূপ হচ্ছে 60%, চারটার সম্মিলিত 60%। এছাড়াও ভূমির খাজনা, স্থানীয় কর, বীমা কিস্তি, ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ, সেচ প্রকল্পের খরচ, অবচয় বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ খরচ, এগুলো আমাদের এমনিতেই মনে থাকবে, তবে ওই চারটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। নেক্সট, কৃষি খাতের লোকসানের জের টানা। আজকে আমরা এই টপিকস দিয়ে শেষ করব, ক্লাস আমরা খুব বেশি লেন্দি করব না। প্রিয় শিক্ষার্থী, কৃষি খাতে যদি আমরা দেখলাম যে আমাদের প্রথমে আমরা কৃষি আয় বা কৃষি খাতে কোনগুলো আয় হয় সেগুলো দেখে নিলাম, আয় থেকে আমরা খরচগুলো বাদ দিয়ে দিব। এখন আয়ের চেয়ে আমাদের যদি খরচটা বেশি হয়ে যায় তাহলে আমাদের লোকসান হবে, ইনকামের চেয়ে যদি খরচ বেশি হয়ে যায় তাহলে কি হবে, লোকসান হবে। তো এই লোকসান যদি হয় তবে আয়কর অধ্যাদেশ 37 ধারা, আয়কর অধ্যাদেশের 37 ধারা অনুযায়ী বলা হচ্ছে, মনে রাখবো আমরা যে 1984 সালের যে আয়কর অধ্যাদেশ, সে আয়কর অধ্যাদেশের 37 ধারা অনুযায়ী বলা হচ্ছে যে অনুমোদনযোগ্য খরচ যদি বেশি হয়ে যায় তাহলে কৃষি খাতে যদি লোকসান হয় তবে কৃষি খাতের লোকসান মূলধনী লাভ এবং ফটকা কারবারের লাভ, মূলধনী লাভ এবং ফটকা কারবারের লাভ, এই দুটা লাভ ব্যতীত অন্য যে কোনো খাতের আয় দ্বারা সংশ্লিষ্ট আয় বর্ষে পূরণ করা যাবে। প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনটা মনে রাখো যে 37 ধারায় বলা আছে কৃষি খাতে যদি লোকসান হয় তাহলে মূলধনী লাভ খাত বা ফটকা কারবারের আয় ব্যতীত অন্য যে কোনো খাতের আয় দ্বারা, অর্থাৎ বেতন খাতের আয় হতে পারে, গৃহ সম্পত্তি খাতের আয় হতে পারে, সিকিউরিটির সুদ খাতের আয় হতে পারে, অংশীদারি হতে পারে, তারপরে তোমার ব্যবসা পেশা খাত হতে পারে, এই প্রত্যেকটা খাতের আয় দ্বারা ওই সংশ্লিষ্ট আয় বর্ষে, অর্থাৎ ওই একই আয় বর্ষে ওই ক্ষতি পূরণ করা যাবে, অর্থাৎ একটার সাথে একটা সমন্বয় করা যাবে। তবে এক বছরে যদি সম্পূর্ণরূপে পূরণ করা না যায়, যদি ওই বছর বা সংশ্লিষ্ট বছরে যদি সম্পূর্ণরূপে পূরণ করা না যায় তবে অপূরণীয় যে লোকসান, সেই লোকসানের জের পরবর্তী 6 বছর পর্যন্ত টানা যাবে, অর্থাৎ এই লোকসানের জেরটা পরবর্তী 6 বছর পর্যন্ত টানা যাবে। তবে এখানেও একটা শর্ত আছে, পরবর্তী 6 বছর টানার ক্ষেত্রে পরের বছরগুলোতে তোমাকে ওই লোকসানের জেরটা শুধুমাত্র কৃষি খাতের আয় দ্বারাই পূরণ করতে হবে, অন্য কোনো খাতের আয় দ্বারা পূরণ করা যাবে না। তাহলে কৃষি খাতের লোকসানের জেরের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলধনী লাভ বা ফটকা কারবার ব্যতীত অন্য কোনো আয় দ্বারা পূরণ করা যাবে, সেটা কোন বছর পূরণ করা যাবে, যেই বছর ক্ষতি হয়েছে সেই বছরে বা সংশ্লিষ্ট আয় বর্ষে। যদি সংশ্লিষ্ট আয় বর্ষে পূরণ করা সম্ভব না হয় তাহলে এটা একাধিক ক্রমে পরবর্তী 6 বছর পর্যন্ত এই জেরটা টানা যাবে, কিন্তু পরবর্তী বছরগুলোতে অন্য খাতের আয় দ্বারা এই লোকসান পূরণ করা যাবে না। কি দ্বারা পূরণ করা যাবে, শুধুমাত্র কৃষি খাতের আয় দ্বারা পূরণ করা যাবে। আশা করি কথাটা আমরা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের কৃষি খাতে কৃষি খাতে আয় গণনা এই চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক ক্যালকুলেশন করব বা কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো। আজকে এই পর্যন্তই। সর্বোপরি তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট, তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো,
যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো দেখবা যে এই যে রুলস বা রেগুলেশন বা হালকা কিছু কন্ডিশন রয়েছে অঙ্ক করার ক্ষেত্রে, কন্ডিশনগুলো কিছুই না, আসলে আমাদেরকে পড়তে হবে বা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ট্যাক্সেশনের রুলস রেগুলেশন প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, বিশেষ করে ট্যাক্সেবল ইনকাম, তারপর ট্যাক্সের রেট, মানে যেটা তোমাদের করের হার, তারপরে তোমাদের বিনিয়োগ ভাতা, এই জিনিসগুলো সাধারণত চেঞ্জেবল। তবে কৃষি খাতে আয় খুব একটা নিয়ম কারণ খুব একটা চেঞ্জ হয় না, জাস্ট ওই যে অনুমোদনযোগ্য খরচ টরচ এগুলো খুব একটা চেঞ্জ হয় না, সুতরাং এগুলো আমরা একবার জেনে নিলেই হয়ে যাবে। আশা করি তোমরা সকলে পড়াশোনার মধ্যে আছো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।